নোয়াখালীতে যেতে চাই, আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ আছেন সেখানে। মোতাসিম, শুভ সকাল। জানাবেন একটু নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো কিনা, পানি কি নামতে শুরু করেছে? মোতাসিম একটু জানাবেন আমাদের। শুভ সকাল ইমদাদ, শুভ সকাল কলি। আমি এখন আছি নোয়াখালীর সবচেয়ে যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, যেমন বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমণি। আমি সেই বেগমগঞ্জের শহর এলাকায় আছি, কিন্তু আপনি নিশ্চয়ই ক্যামেরায় আমি দেখাতে পারছি যে এই শহর এলাকায় যে বন্যার পানি সেটির কি অবস্থা। এটি একটি আসলে সড়ক চলাচলের পথ, তো এই সড়কে এখনও আসলে হাঁটু পরিমাণ পানি। আর সড়কের পাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে আসলে মানুষ থাকার মতো কোনো অবস্থা নেই, মানুষ আসলে নেই বলা চলে। এবং আসলে এই যে বন্যার পানি, এটি আসলে এখন আর বন্যা নেই, এটি আসলে একটি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। কেননা আসলে এখানকার যে পানি নামার জায়গাগুলো রয়েছে, যেমন খাল বা নালা বা ড্রেনেজ, আসলে খালগুলো দখল হয়ে গেছে, সেখানে ময়লার স্তূপ জমে আছে, সেজন্য আসলে পানি নামছে না, এবং যেটি নামছে খুব ধীর গতিতে নামছে। এবং এখানকার যে বাসিন্দারা রয়েছে জানতে চাইবে যে আসলে আপনার বাড়িতে ঘরে কেমন পানি, কিভাবে চলাফেরা করেন, কোথায় আছেন? আপনার বাড়িতে ঘরে কেমন পানি? হানি হয় আর বেলে গেছে, এখনো হাঁটু পরিমাণ পানি? হ্যাঁ হানি, আপনার এখনো পানি আছে, হাঁটু পরিমাণ পানি। এলাকার কি অবস্থা? এখানে এলাকার তো প্রচুর পানি আছে চারমে, এখন মানে সব জায়গাতে মানে পানি আছে। আমাদের বিশেষ করে 8 নম্বর ওয়ার্ডে মানে প্রচুর পানি আছে। কোনো ত্রাণ সরকার থেকে মানে যদি সহযোগিতা পায়, যদি মানে ডায়রিয়া হইতেছে বাচ্চাদেরও প্রচুর ডায়রিয়া হইতেছে। এখন সরকার থেকে যদি মানে কোনো সুযোগ সুবিধা পায়, অন্তত মানে গরিব মানুষগুলো মানে অন্তত বাঁচত। আমরা পানিতে বন্দি আছে, অনেক কষ্ট, ঘরে থাকি, পানি যেমন ঘরের ভিতরে এখনো পানি নামতে আসে না, কোনো টান মান কিছু পাই না। সরকার তরফে সবাই আশ্রয়কেন্দ্র টান দেয়, আমরা ঘরের ভিতরে বন্দি, এখনো পানির মধ্যে, এখনো অবস্থা খারাপ, পানি নামতে আসে না। এই ওয়াশরুমে কষ্ট, আমাদের খানা থাকা কষ্ট, আমরা এই জন্য এখনো হাঁটি রয়েছি, কোনো টান কিচ্ছু আসে না আমাদের। আপনার ঘরেও কি পানি আছে? পানি মাঝে আমার পানি, খাইতে পারি না, চলতে পারি না, বাথরুমে যেতে পারি না, কোনো মানে আশ্রয় পাই না। কত কষ্টে আছি, পানি নামতেছে না, কত দুঃখ করতেছি, কষ্ট করতেছি। এখন বলেন কি করতাম? ইমদাদ কলি, আসলে আপনি এখানকার যে মানুষজন রয়েছে, আপনি তাদের দুঃখ দুর্দশার কথা শুনলেন, যে দুর্ভোগ, আসলে এই দুর্ভোগ তারা আসলে এখানে প্রস্তুত ছিলেন না, কেননা হঠাৎ করে আসলে এখানে পানি বেড়েছে, এবং সেটি আসলে কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর সমান পানি। এখন যে নামার যে পানি যে নামছে, সেটি আসলে পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য, সেটি যদি বলি যে কী পরিমাণ পানি কমছে, প্রতিদিন আসলে 1 থেকে 2 সেন্টিমিটার করে পানি কমছে। আর এখানে যে পরিমাণ পানি সেটি নামতে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে কেউ বলছে হয়তো 15-20 দিন, মাসখানেক লেগে যাবে, যদি পানি দ্রুত নামার যে ব্যবস্থাগুলো রয়েছে, বিশেষ করে খাল, সেগুলো যদি দখলমুক্ত বা বাঁধ রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমি যদি বলি যে নোয়াখালীর যে পানি নামার যে মূল জায়গা, সেটি হচ্ছে যে নোয়াখালী খাল হয়ে চর আলগি হয়ে সন্দ্বীপ চ্যানেলে বঙ্গোপসাগরে আসলে নোয়াখালী পানিগুলো নামে। তো চর আলগির উপর যে মূল বাঁধটি রয়েছে, সেটি আসলে নানা কারণে এখনো পর্যন্ত কাটা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বারবার বাঁধ কাটার চেষ্টা করা হলে এলাকাবাসী বাঁধার মুখে কাটা যায়নি। তবে এখানে অবশ্য এলাকাবাসী যেটি বলছে যে এই বাঁধটি যদি কাটা হয়, তাহলে বাঁধের পিছনের যে লোকগুলো রয়েছে তারা অবশ্য আবার বন্যা কবলিত হয়ে পড়বে, তাদের ঘর বাড়িগুলো ভেঙে যাবে। এছাড়া বলে যে নোয়াখালীর যে এখনো যে এই যে শহরের বাইরে যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, এই শহর এলাকায় আমি যদি নোয়াখালী জেলা শহরে আসলে এখন জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার বা আদালত, আসলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের সামনে পানি জমে আছে, এবং গ্রামীণ এলাকায় পানি আছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, এবং এখনো যে আশ্রয়কেন্দ্রগুলোতে যে মানুষ রয়েছে, আসলে তারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি। তবে সামান্য কিছু লোক ফিরেছে। যদি আমি সেটা বলি যে প্রথমে ছিল প্রায় 1300-র মতো আশ্রয়কেন্দ্র ছিল, এখন বর্তমানে সেটিতে নেমে এসেছে প্রায় 1250-এর মতো, এবং প্রায় যে 3 লক্ষ মানুষ ছিল, সেখানে মাত্র 30 থেকে 40 হাজার মানুষ ঘরে ফিরেছে। অবশ্য পানি কমার কারণে তারা ফিরেছে, এবং পুরুষ মানুষ ফিরেছে, সব মহিলা বা তাদের শিশুরা যে বাড়িতে ফিরতে পেরেছে সেটি অবশ্য না। তবে এখানে আসলে নোয়াখালীর যে বন্যা কবলিত মানুষ,
তারা আসলে দীর্ঘদিন অর্থাৎ সেই 10, 12, 14 দিন যাবৎ শুকনো খাবার, চিড়া মুড়ি বা বিস্কিট জাতীয় খাবার খেয়ে তারা আসলে অতিষ্ঠ। তারা আসলে এখন আর এই শুকনো খাবার চাচ্ছে না, তারা আসলে তারা চাচ্ছেন যে তাদের রান্না করা খাবার চাচ্ছেন। এছাড়া আসলে নোয়াখালীর এই যে ব্যাপক এই যে বন্যা, আসলে যারা এখানে প্রবীণ মানুষ রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে বিগত 40-50 বছর তারা আসলে এত পানি দেখেনি। সেজন্য আসলে নোয়াখালীর মানুষের প্রস্তুতি ছিল না যে পানি বাড়লে বা পানি হলে কি ধরনের তারা প্রস্তুতি নিতে হবে, সেটি একেবারে প্রস্তুতি ছিল না। সেজন্য আসলে ব্যাপক ক্ষতি হয়েছে, যেমন ক্ষতি হয়েছে কৃষিতে, মৎস্য বা আমাদের প্রাণী সম্পদের যে যদি আমি বলি যে আসলে এখানে প্রাণী সম্পদে প্রায় 39 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রায় 2000 গরু, মহিষ বা ছাগলের খামার নষ্ট হয়েছে এবং প্রায় 1200 হাঁস মুরগির খামার নষ্ট হয়ে গেছে এবং সেখানে আসলে একেবারেই এই প্রাণীগুলো অধিকাংশ আসলে মারা গিয়েছে। এবং সে কৃষিতে যে পুরো কৃষি যে জমিগুলো রয়েছে, আমন ক্ষেত, এখন আমনের যে সিজন, সেটি আসলে আমন ক্ষেতগুলো একেবারে পানির নিচে 10-12 দিন থেকে সে ফসল আসলে এখন আর তোলা কোনোভাবে সম্ভব নয়। এছাড়া আসলে যে মৎস্য খাতে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে, সেখানে মৎস্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী 85,000 যে মাছের খামার সেটিগুলো নষ্ট হয়ে গেছে এবং সেখানে আসলে প্রায় 39 কোটি টাকা, 615 কোটি টাকা যে মৎস্য সম্পদ ক্ষতি হয়েছে। এখন আসলে এই যে কৃষি বা মৎস্য বা প্রাণী সম্পদে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে দ্রুত প্রণোদনা বা তাদের যে ক্ষতিপূরণ বা তাদের যে ঋণ, তারা যে ঋণ করে আসলে এই খামারগুলো করেছেন, সেক্ষেত্রে যদি এই যে সরকার যদি নজর না দেয় বা তাদের এই যে খামারিদের পাশে যদি না দাঁড়ায়, তারা আসলে ঘুরে দাঁড়াতে পারবে না। সব মিলিয়ে যে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি, এটি বলছিলাম যে আসলে স্থায়ী জলাবদ্ধতা রূপ নিয়েছে এবং এই অবস্থা যদি চলতে থাকে তা আসলে নোয়াখালীর যে মানুষ, তারা যে আশ্রয়কেন্দ্র এখনও প্রায় 2.5 লক্ষ মানুষের মতো রয়েছে, তারা আসলে ঘরে ফিরতে পারবে না। এবং এই যে জলাবদ্ধতার কারণে পানি মারাত্মক আকারে দূষিত হয়ে পড়েছে এবং পানিবাহিত রোগ এবং ডায়রিয়া প্রকোপ আসলে দেখা দিয়েছে। তো আসলে এখানকার মানুষ বলছেন যে আসলে যে কোনোভাবে দ্রুত উপায়ে এই জলাবদ্ধতা বা বন্যার হাত থেকে তারা আসলে মুক্তি চান। কলি ইমদাদ, অনেক ধন্যবাদ আপনাকে।